মাধ্যমে যেন বাচ্চারা ট্রিটমেন্ট করা হয়, আপনারা দেখে নিন। বাচ্চাটা থেকে কত কিছু খেয়ে ফেলাচ্ছি। আমার বাচ্চারা এখন যদি 2 বছর বয়সে বড় হইতো, ভালো সুস্থ থাকতো, তাহলে বাচ্চারা অনেক কিছু খাইতে পারতো, কিন্তু কিছুই খাইতে পারে না। আমরা অনেক কিছু খাইয়ে ফেলাই। ঢাকা শহরে ঘুরে ঘুরে ওরগুলো আমার বাচ্চার জন্য আমি করছি। আমার বাচ্চা ওই জায়গায় আবার অসুস্থ হয়ে গেছিল, আমি আবার ঢাকা মেডিকেল ভর্তি করেছিলাম। ঢাকা মেডিকেল ভর্তি করে আমার বাচ্চার ওই জায়গায় চিকিৎসা করার পর আমার বাচ্চা ওই জায়গায় আরো অসুস্থ হয়ে গেছিল। তখন আমি বাসায় নিয়ে চলে এসেছি। আমার আর অর্থ নাই, আমি আর ওই জায়গায় পারিনি। এই জন্য আমি দেশে চলে এসেছি। এসে এ পর্যন্ত আর অর্থের জন্য আগাইতে পারিনি। আমি মা হয়ে অনেক কষ্ট করে মানুষ করছি। তা আমার সন্তানরা যে মা বলে ডাকতে পারে না, বাবা বলে ডাকতে পারে না। আমাদের তো একটা শখ যে মা বাবা বলে ডাক শুনবো, কিন্তু ওটুকু পারছি না আমরা। আল্লাহ আমাদেরকে কোন পরীক্ষা ফালাইছে আমরা জানি না। খুব কষ্ট আমার এই বাচ্চাটার জন্য, খুব কষ্ট পাচ্ছে বাচ্চাটা। কিছু ভালো একটা জিনিস আনলে মা বাপে খাই, কিন্তু বাচ্চারা খাওয়াতে পারি না, এটাই খুব কষ্ট লাগে। ছোট্ট শিশু মাইমুনা, যার বর্তমানে খেলা করে বেড়ানোর সময়, 2 বছর বয়স, কথা বলতে শিখেছে, মাকে ডাকতে পারে, বাবাকে ডাকা শিখছে। আজ সেই শিশুর এমনই একটা বিরল রোগ, যে রোগের কারণে সেই শিশু না পারে খেলতে, না পারে তার পিতামাতাকে ডাকতে। দর্শক, আমি এখন রয়েছি ঝিনাইদহের সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর ঢালিপাড়া গ্রামে। আমার পাশে যে বিরল রোগে আক্রান্ত যে শিশুটিকে দেখতে পাচ্ছেন, তার নাম মাইমুনা। কত সুন্দর একটি নাম, অথচ আজ দেখেন সেই মাইমুনার এতটাই খারাপ অবস্থা, সামান্য অর্থই যেন শেষ করে দিচ্ছে মাইমুনাকে। আমরা জানতে চাইবো মাইমুনার সম্পর্কে, তার মায়ের কাছে কথা বলবো, মাইমুনার মায়ের সাথে। আমার প্রথম একটা মেয়ে হয়েছে, তারপর আমি অনেক শখ করে একটা বাচ্চা নিলাম। তা বাচ্চাটা নেওয়ার পরে কিন্তু আমার পেটের ভিতরে অনেক সমস্যা হয়েছিল। তখন আমি শুধু ডাক্তার দেখাইতাম, আলট্রাসাউন্ড করতাম, ডাক্তার দেখাইতাম, পরে কোটচাঁদপুরে ডাক্তার দেখাইতাম। ওই জায়গায় দেখাতে দেখাতে আমার কোনো সমস্যাই ধরা পড়ে নাই। তখন আমি আমার বাবার বাড়ি চলে গেলাম। বাবার বাড়ি যাওয়ার 1 মাস পরে আমি একটা আলট্রাসাউন্ড করলাম, হওয়ার 15 দিন আগে। আলট্রাসাউন্ড করার পরে তখন আমার মানে বাচ্চাটা ধরা খেয়েছে যে মাথায় পানি। ডাক্তার বলছে আপনার বাচ্চার মাথায় পানি। তখন মানে আমি একটু মানে অন্যরকম হয়ে গেছিলাম যে এত শখের জিনিস, মানে এটা কি করলো আল্লাহ। তারপরে ওই জায়গা থেকে আমি চিকিৎসার জন্য চলে আসলাম শ্বশুর বাড়ি। যেদিন চলে আসলাম সেদিন আমার ব্যথা উঠলো। তারপর দিন আমার সিজার হলো, সিজার করে আমার এই বাচ্চাটা হইলো। তখন আমি বাচ্চাটার সাথে সাথে ডাক্তার দেখাইলাম। ডাক্তার দেখাইয়া দেখেছে, ডাক্তারে বললো যে আপনার বাচ্চার মাথায় পানি, বাচ্চারা এরকম। আমি প্রথম গেছি যশোর গেছি, আর ওই জায়গায় ওই ডাক্তারে বলছে আপনার 1 মাস বয়সে আইসেন। পরে আমার বাচ্চার 1 মাস বয়স হয়েছে, আর আমি ওই জায়গায় গিয়েছি। যাওয়ার পরে আমার ওই ডাক্তার বললো যে এই বাচ্চা অতিরিক্ত মাথায় পানি হয়ে গেছে, মাথা টিউমার, ব্রেন ডুবে যাচ্ছে, আপনারা যত দ্রুত পারেন আপনারা ঢাকা নিউরো সায়েন্সে নিয়ে যান। তখন আমরা তার 1 সপ্তাহ ভিতরে আমরা চলে গিয়েছি ঢাকা নিউরো সায়েন্সে। যাওয়ার পর আমাদের ওই জায়গায় নিউরো সায়েন্সে ওই জায়গায় ডাক্তারের রিপোর্ট দিল, অনেকগুলো রিপোর্ট করেছি। করার পরে ওই জায়গায় ডাক্তার বলছে যে আপনার বাচ্চা সুস্থ হবে, আবার নাও হতে পারে। মানে আমরা অতটা শিওর দিচ্ছি না, বেশিরভাগ সুস্থ হয়ে যেতে পারে, দেখেন আপনারা চিকিৎসা করেন। তারপর আমার দ্বারা অর্থ সম্পদ যেটুকুই ছিল আমি ওইসব ঢাকা শহরে ঘুরে ঘুরে ওরগুলো আমার বাচ্চার জন্য আমি করছি। আমার বাচ্চা ওই জায়গায় আবার অসুস্থ হয়ে গেছিল, আমি আবার ঢাকা মেডিকেল ভর্তি করেছিলাম। ঢাকা মেডিকেল ভর্তি করে আমার বাচ্চার ওই জায়গায় চিকিৎসা করার পর আমার বাচ্চা ওই জায়গায় আরো অসুস্থ হয়ে গেছিল। তখন আমি বাসায় নিয়ে চলে এসেছি। আমার আর অর্থ নাই, আমি আর ওই জায়গায় পারিনি। এই জন্য আমি দেশে চলে এসেছি। এসে এ পর্যন্ত আর অর্থের জন্য আগাইতে পারিনি। এখন বাচ্চারা যত দিন যাচ্ছে ততই মাথা ওজন ভারী হচ্ছে। আমি মা খুবই কষ্ট করছি, বাচ্চারাও খুবই কষ্ট পাচ্ছে। আমার 2টা সন্তান, খুব কষ্টে, সন্তানটা খুবই কষ্ট পাচ্ছে। আমি মা হয়ে অনেক কষ্ট করে মানুষ করছি।
তা আমার সন্তানরা যে মা বলে ডাকতে পারে না, একটা বাবা বলে ডাকতে পারে না, আমাদের তো একটা শখ যে মা বাবা বলে ডাক শুনবো, কিন্তু ওটুকু পারছি না আমরা। আল্লাহ আমাদেরকে কোন পরীক্ষা ফালাইছে আমরা জানি না। এখন এই যে বাচ্চাটা চিকিৎসা করাইতে হবে, খুব কষ্ট আমার এই বাচ্চাটার জন্য, খুব কষ্ট পাচ্ছে বাচ্চাটা। এই যে এই যে এই যে না না না, বাচ্চারা শুধু কান্না করে, কিন্তু কিছু ভালো একটা জিনিস আনলে মা বাপে খাই, কিন্তু বাচ্চারা খাওয়াইতে পারি না, এটাই খুব কষ্ট লাগে। বাচ্চাটা থেকে কত কিছু খেয়ে ফেলাচ্ছি। আমার বাচ্চারা এখন যদি 2 বছর বয়সে বড় হইতো, ভালো সুস্থ থাকতো, তাহলে বাচ্চারা অনেক কিছু খাইতে পারতো, কিন্তু কিছুই খাইতে পারে না, আমরা অনেক কিছু খেয়ে ফেলাই। আমার স্বামীর ধরেন ছোট্টখাটো একটা দোকান, ওই ব্যবসায় ওটুক দিয়ে আমার এই সংসার চলে যাচ্ছে, বাচ্চারা মানুষ করছি, খুবই কষ্ট হচ্ছে আমাদের বাচ্চারা মানুষ করতে। তবে আল্লাহ দিয়েছে, চালিয়ে যাচ্ছি। আপনারা সবাই যেন একটু বেশি বেশি ভিডিও যেন একটু সরিয়ে দেন। আমার বাচ্চারা দেখেন কিভাবে কান্না করছে, সবার মাধ্যমে যেন বাচ্চারা ট্রিটমেন্ট করা হয়, আপনারা দেখে নিন। এই বাচ্চাটার বয়স 2 বছর। 2 বছর যাবতই বাচ্চাটাকে নিয়ে এভাবে আমরা কষ্ট করতেছি। বিভিন্ন জায়গায় গেছি বাচ্চাটাকে নিয়ে ট্রিটমেন্টের জন্য, তো কোথাও কোনো সঠিক ট্রিটমেন্টটা পাই নাই। অথবা বাচ্চাটা মানে যেদিন প্রথম জন্মগ্রহণ করে, কোটচাঁদপুরের মেডিকেলে জন্মগ্রহণ করছিল, তা ওখান থেকে ডাক্তার ইমার্জেন্সি ভাবে আমাদের পাঠাইছিল যশোরে ডাক্তার দেখালাম। যশোরে ডাক্তার দেখানোর পরে উনি সিটি স্ক্যান করালো। সিটি স্ক্যান করানোর পরে উনি রিপোর্ট দেখে বললো যে আপনি ইমার্জেন্সি ভাবে নিউরো সায়েন্সে নিয়ে যান ঢাকা। তো ঢাকা নিউরো সায়েন্সে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওখানে ডাক্তার দেখলো, অথবা ওনারাও আবার রিপোর্ট করলো। রিপোর্ট করার পরে ওনারা বললো যে আপনার বাচ্চাটা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, আপনি ট্রিটমেন্ট করাতে পারেন। যে ট্রিটমেন্ট করালে বাচ্চাটা ভালো হয়ে যেতে পারে। তো তার জন্য ওনারা বেশ কিছু টাকার কথা বলছিল। তো সেই টাইমে আমার কাছে অর্থ ছিল না। আমি যাই যারটুকু গোছায় নিয়ে গেছিলাম কষ্ট করে, আমি সেটা শেষ করে আমি আর ওর ট্রিটমেন্টটা করাতে পারিনি। আমি দিন মজুরি খুব কষ্ট করে এই সংসারটা চালাই এইভাবে। আমার একটা সাইকেল সারার দোকান আছে, এত টাকা আমি কোথা থেকে পাবো? এত টাকা গোছাতে না পেরে আমি বাধ্য হয়ে আমার বাচ্চাটাকে নিয়ে আমি বাড়িতে চলে আসছি। এখন বর্তমান অবস্থা, ওর প্রত্যেক দিন আপনার একটা করে দুধ লাগে 350 টাকা। তারপরে আরো আমার সাংসারিক খরচ আছে, আমার একটা বড় মেয়ে আছে, তাদের পিছনে এই সংসার চালাইতে মানে এই সাইকেল সারা কাজ করে একটা দোকান চালায় আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে। যে এর উপর দিয়ে আমি তোর চিকিৎসাটা করাবো, সেটা আমার পক্ষে খুব কষ্ট হয়ে যাচ্ছে, সম্ভব হচ্ছে না। মানে আমার ট্রিটমেন্ট করাতে গেলে অনেক টাকার দরকার, অথবা ডাক্তারে বলছে আপনার ওর ভালো একটা টাকা খরচা হবে। এত টাকা তো আমি কোনোভাবে গুছাইতে পারছি না, আর আমি সংসারটাই চালাইতে আমার খুব কষ্ট হচ্ছে। জি, আমরা সরকারিভাবে আমরা উপজেলায় গেছিলাম ইওনো স্যারের কাছে। তা ইওনো স্যার আমাদের খুশিয়ে 5,000 টাকা দিছিল। তা উনি বলছিল যে যদি তুমি বাচ্চার মেডিকেলে নিয়ে যাও, যদি তোমার কোনো সহযোগিতার দরকার হয়, তাহলে তুমি আবার আমার কাছে এসো। তারপরে ওখান থেকে আমি ডিসি স্যারের কাছে গেছিলাম। ডিসি স্যার একটা ফর্ম দিছিল আমাকে, দরখাস্ত দেওয়ার পরে তা বলছিল যে আপনাকে আমরা খুঁজে নিব, ফোন দিব, জানাবো। একটা ফর্ম আমাদের দিছিল। তা 1 মাস গত হয়ে গেছে, তা ওখান থেকে আমার এখনো কোনো যোগাযোগ তারা করেনি। এই ভিডিওর মাধ্যমে আমি চাচ্ছি আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, মানুষের কাছে ছড়াই দেন, এই বাচ্চাটা যাতে আমি সুস্থভাবে ট্রিটমেন্ট করাতে পারি। সবার কাছে আশা করছি এটাই যে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, সবাই দেখুক। আমার বাচ্চাটা যাতে একটু সুস্থ হয়, সবার মাধ্যমে আমার বাচ্চাটা যাতে একটু সুস্থ হয়, আমরা যাতে তাকে নিয়ে লালন পালন করে জীবনযাপন করতে পারি। দর্শক, আমার পেছনে যে জরাজীর্ণ বাড়িটি দেখছেন, এটি শিশু মাইমুনার পিতার বাড়ি। যতটুকু জানতে পেরেছি, এটি সম্রাটের নিজের বাড়ি না, পরের আশ্রয়ে তিনি অবস্থান করছেন এই বাড়িতে।
সম্রাট এই বাজার গোপালপুরেরই একটি সাইকেল গ্যারেজের মেকানিক। সারা দিনভর যে অর্থ ইনকাম করেন সেই অর্থ দিয়ে তার এই সংসারটি চালাতে ভীষণ কষ্ট হয়ে যায়। প্রতিদিন মাইমুনার জন্য যে পরিমাণ ওষুধ এবং খাবারের ব্যবস্থা করতে হয়, সম্রাটের সেই ইনকাম দিয়ে আসলে সেটি সম্ভব নয়। সম্রাট এবং মাইমুনার মা চান আপনাদের ভালোবাসা যেন এতটাই ছড়িয়ে পড়ুক, সেই ভালোবাসার কারণে মাইমুনার চিকিৎসা করাতে যেন সহজ হয়, এমনটি আশা করছেন মাইমুনার বাবা এবং মা। খান অনু, সোনালী নিউজ, ঝিনাইদহ।